বন্ধুরা, আজ আমরা আপনাদের জন্য এমন একটি সত্য ঘটনা নিয়ে এসেছি যা শুনে আপনাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে। বন্ধুরা, এক মহিলা আইপিএস অফিসার নেহা ভার্মা এক রাত প্রায় 10টার দিকে সাধারণ পোশাক পরে হেঁটে নিজের মায়ের ওষুধ আনতে ডাক্তারবাবুর বাড়ি দিকে যাচ্ছিলেন। কিন্তু তখনই রাস্তার ধারে 3-4 জন পুলিশকর্মী মদ খাচ্ছিল এবং আসা যাওয়া করা তরুণী মেয়েদের সঙ্গে অশালীন আচরণ করছিল। যেই মুহূর্তে তাদের চোখ পড়ল নেহা ভার্মার উপর, যিনি সেদিন রাতে একা যাচ্ছিলেন, তখনই তারা তাকে থামালো এবং উত্তক্ত করা শুরু করলো। তাদের কুকীর্তি ধীরে ধীরে এতটাই বাড়ল যে তারা জোর করে নেহার শরীরে সংবেদনশীল অংশ স্পর্শ করতে লাগলো এবং তার সঙ্গে জঘন্য কাজ করার চেষ্টা করলো। কিন্তু তখনই আইপিএস ম্যাডাম নেহা ভার্মা যা করলেন তার সঙ্গে আপনাদের পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। বন্ধুরা, এটির পুরো ঘটনা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আপনারা এটা জেনে অবাক হয়ে যাবেন যে অনেক সময় পুলিশ ও সাধারণ মানুষের সঙ্গে কি ভয়ঙ্কর অন্যায় করতে পারে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। চলুন তাহলে শুরু করা যাক। বন্ধুরা, রাতের সময় প্রায় 10টা বেজে গিয়েছিল। রাস্তায় গভীর নীরবতা নেমে এসেছিল। মনে হচ্ছিল যেন পুরো শহর ঘুমে ডুবে আছে। সেই নীরবতার মধ্যে লাল রঙের সালোয়ার কামিজ আর হলুদ ওড়না গায়ে এক তরুণী ধীরে ধীরে রাস্তার ধারে হেঁটে যাচ্ছিলেন। তিনি কোনো সাধারণ মেয়ে ছিল না, বরং জেলার সাহসী এবং বাহাদুর আইপিএস অফিসার নেহা ভার্মা ছিল। সেই সময় তিনি মায়ের জন্য ওষুধ আনতে ডাক্তারের বাড়ি দিকে যাচ্ছিলেন। তার হাঁটার ভঙ্গিতে ধীরতা আর আত্মবিশ্বাস স্পষ্ট ছিল, কিন্তু মুখে মায়ের অসুস্থতা নিয়ে উদ্বেগ ও বোঝা যাচ্ছিল। রাস্তার মোড়ে পৌঁছাতেই নেহা চোখ পড়ল রাস্তার ধারে বসা কয়েকজন পুলিশ কর্মীর উপর। সেখানে 3-4 জন হাওয়ালদার এবং থানার ইন্সপেক্টর রাঠোর বসেছিল। তাদের সামনে খোলা মদের বোতল পড়েছিল এবং মোবাইল ফোনে উচ্চ স্বরে গান বাজছিল। তারা জোরে জোরে হেসে উঠছিল এবং নোংরা আচরণ করছিল। তারা পুরোপুরি নেশায় বোধ হয়েছিল। সে পাশে বসা কনস্টেবলকে ইশারা দিয়ে বলল, ওই দেখ, এত রাতে কোন হোরপুরি হাঁটছে, চল একটু মজা নেই। বাকি কনস্টেবলরাও হাসিতে ফেটে পড়ল। কেউ আন্দাজ করতে পারেনি যে তিনি কোনো সাধারণ পথচারী নন, বরং তাদের জেলার আইপিএস অফিসার। নেহা এই দৃশ্য দেখে থমকে দাঁড়ালেন, আবার সঙ্গে সঙ্গে গভীর নিঃশ্বাস নিয়ে সোজা তাদের দিকে এগিয়ে গেলেন এবং কাছে গিয়ে কঠোর কণ্ঠে বললেন, তোমরা পুলিশ হয়ে এসব করছো? রাস্তার ধারে বসে মদ খাচ্ছ, বাজে গান বাজাচ্ছ। সরকার মদ খাওয়া নিষেধ করেছে, আর তোমরা এন ভাঙছো। যদি পুলিশেরাই এমন করে, তবে জনগণ পুলিশের থেকে কি আশা করবে? তার দৃঢ় কথা শুনে কিছু কনস্টেবল চুপ হয়ে গেল, কিন্তু রাঠোরের মুখে কোনো ভয় দেখা গেল না। সে টলতে টলতে উঠে নেহার সামনে এসে দাঁড়ালো। তার চোখে নেশার সঙ্গে সঙ্গে নোংরা ইচ্ছাও স্পষ্ট ছিল। সে বলল, আরে ম্যাডাম, এত রাতে কোথায় যাচ্ছেন? অনেক সুন্দর লাগছে আপনাকে, আমাদের দিকে একটুও তাকান না, আমরাও আপনার ভক্ত হয়ে যাব। এ কথা বলতে বলতে সে অশালীনভাবে নেহার শরীরে হাত দেওয়ার চেষ্টা করলো। নেহার রাগ মুহূর্তেই জ্বলে উঠল। তিনি তার হাতে ঝেড়ে ফেলে কঠোর স্বরে বললেন, দেখুন ইন্সপেক্টর, আমি আপনাকে সম্মান করছি তাই চুপ আছি, কিন্তু আপনি খুব বড় ভুল করছেন। আমি এর জন্য রিপোর্ট করব। রাঠোর হেসে উঠল, রিপোর্ট? আরে পুরো থানা আমার, আমি এখানকার মালিক, চাইলে এখনই আপনাকে গ্রেফতার করাতে পারি। আপনি কি করতে পারবেন? এই কথা বলে সে জোরে নেহার হাত চেপে ধরল এবং টেনে নিতে নিতে গর্জে উঠল আর বলল, বেশি কথা বললে এখনই টেনে নিয়ে যাব। নেহা এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তিনি কখনো ভাবেননি যে এক ইন্সপেক্টর এত নিচু হতে পারে, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিয়ে কঠোর কণ্ঠে বললেন, আপনি সীমা ছাড়িয়ে যাচ্ছেন, এখনো সময় আছে, সরে যান, বরং আমি তোমাদের সবাইকে সাসপেন্ড করিয়ে দেব। আমাকে দুর্বল ভেবো না। নেহার কণ্ঠ ছিল দৃঢ়, কিন্তু রাঠোর তার কথা পুরোপুরি উপেক্ষা করলো। উল্টো সে আরো জোরে জোরে নেহাকে নিজের দিকে টেনে নিয়ে গর্জে উঠল, তুমি আমাকে সাসপেন্ড করাবে? তুমি নিজেকে কি ভাবছো? এবার নেহার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে পুরো শক্তি দিয়ে রাঠোরের গালে এক প্রবল চর কষিয়ে দিল। চরের আঘাতে রাঠোর টলমল করে পেছনে সরে গেল। ক্রোধে ফুঁসতে ফুঁসতে সে পাশে পড়ে থাকা মদের বোতল তুলে নিয়ে নেহার হাতে সজোরে আঘাত করলো। কাচের টুকরো নেহার হাতে গেঁথে গেল আর রক্ত ঝরে পড়তে শুরু করলো। ব্যথায় তার শ্বাস ভারী হয়ে উঠল, কিন্তু রাঠোর এখানেই থামলো না। সে নেহাকে ধাক্কা দিয়ে পাশে দাঁড়ানো মোটর সাইকেলের ধারে ফেলে দিল। নেহা যন্ত্রণায় কাতর হয়ে উঠল, কিন্তু তার মনের ভেতর তখন একটাই কথা ঘুরছিল, যদি আমি এখন পিছু হাঁটি তবে এই নরপিশাচেরা আরো বাড়াবাড়ি করবে। এজন্য পড়ে গিয়েও নেহা নিজেকে সামলে নিলেন এবং ফোনের দিকে হাত বাড়ালেন। কিন্তু রাঠোর হঠাৎ ঝাঁপিয়ে পড়ে তার ফোন ছিনিয়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিল। পরিস্থিতি পুরোপুরি ভয়ঙ্কর হয়ে উঠল। বাকিরা
বাকি হাওয়ালদাররা উঠে দাঁড়ালো এবং তাকে ঘিরে ফেললো। নেহা বুঝতে পারলেন এখন আর একটা কেবল কথার লড়াই নয়, এটা জীবন মৃত্যুর লড়াইও হতে পারে। তার শরীর ব্যথায় ভরে উঠেছিল এবং হাত দিয়ে রক্ত ঝরছিল, কিন্তু অন্তরের রাগ ছিল যে কোনো যন্ত্রণার চেয়ে প্রবল। নিজেকে সামলে নিয়ে তিনি দ্রুত পা চালিয়ে সেখান থেকে পালিয়ে সরাসরি নিজের বাড়ি পৌঁছে গেলেন। দরজা বন্ধ করে বিছানায় বসতেই আবারও কানে বাজতে লাগলো রাঠুরের নোংরা কথাগুলো। চোখে ভেসে উঠল গা ছমছমে দৃশ্য, চোখে ছিল রাগ আর বেদনার মিশ্রণ। আমাদের জেলার থানায় এরকম ঘটনা ঘটছে, অথচ কেউ কোনো আওয়াজ তোলে না। জানি না কত মেয়েদের শিকার হয়েছে। সাধারণ মানুষ মদ খেলেই পেটাতে পেটাতে লকআপে ঢুকিয়ে দেওয়া হয়, অথচ পুলিশ নিজেরাই যখন নেশায় বোধ হয়ে দানবের মতো ঘুরে বেড়ায় তখন তাদের কে থামাবে? না, নেহা এবার আর চুপ করে থাকবে না। সে মনে মনে কসম খেল, ওদের আমি সাসপেন্ড করাবই, আর প্রতিটি মেয়েকে ন্যায় বিচার এনে দেবই যারা এদের শিকার হয়েছে। পুরো রাত তার চোখে ঘুম আসেনি। ভোর হতেই সে একটা পরিকল্পনা করলো। সে ফোন করলো নিজের শৈশবের বন্ধু মায়াকে, যে তার প্রতিটি বিপদে পাশে থেকেছে। নেহা বিস্তারিতভাবে পুরো ঘটনা আর নিজের প্ল্যান মায়াকে শোনালো। একটু দ্বিধা না করে মায়া সাহায্য করার প্রতিশ্রুতি দিল। পরের রাতেই পরিকল্পনা মতো মায়াকে এক সাধারণ মেয়ের মতো সাজানো হলো। সাধারণ সালোয়ার কামিজ পরে ধীর পায়ে সে এগিয়ে গেল সেই একই রাস্তায় যেখানে আগের রাতেও ইন্সপেক্টর রাঠোর আর তার হাবিলদাররা নেশায় বোধ হয়ে লম্পটামি করছিল। নেহাও সেখানে উপস্থিত ছিল, তবে এবার সে দূরে একটা গাছের আড়ালে লুকিয়ে দাঁড়িয়েছিল। তার হাতে ছিল মোবাইল, যার রেকর্ডিং মোড আগেই চালু করে রাখা হয়েছিল। যা সে ভেবেছিল ঠিক তাই ঘটল। রাস্তার ধারে আবারও সেই জঘন্য দৃশ্য। রাঠোর আর তার সঙ্গীরা মদের বোতল খুলে বসেছে, বাজে গান চালাচ্ছে আর অশ্লীল হাসি ঠাট্টা করছে। হঠাৎ এক হাবিলদারের চোখে পড়ল মায়া। সে রাঠোরকে দেখিয়ে বলল, স্যার দেখুন তো, আজ আবার এক মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। রাঠোর কুৎসিত হাসি হেসে চোখ রাঙিয়ে বলল, মনে হচ্ছে আজ ভাগ্য আমাদের সঙ্গে আছে, চল আজ ওকেও ছাড়া হবে না, মজা করে আসি। তারা সবাই মায়ের দিকে এগিয়ে আসতে লাগলো। মায়া হালকা ভয় থমকে দাঁড়ালো। রাঠোর নেশায় টলতে টলতে মায়ের কাছে এসে কুৎসিত হাসি দিয়ে বলল, কি ব্যাপার ম্যাডাম, নাম কি তোমার? এত রাতে কোথায় যাচ্ছ? একটু আমাদের দিকেও খেয়াল রাখো। তোমার মুখ দেখে তো আমরা একেবারে পাগল হয়ে গেছি। এ কথা বলে সে বেসুরে গলায় গান গাইতে শুরু করলো। মায়া ভয়ে কাঁপছে এমন ভান করলো। ঠিক তখনই এক হাবিলদার তার হাত চেপে ধরে জোর করে টানতে লাগলো। মায়া জোরে চিৎকার করে উঠল এবং হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। অন্যদিকে দূরে দাঁড়ানো নেহা প্রতিটি মুহূর্ত মোবাইলে ধ্যান করছিল। তার আঙ্গুল শক্ত করে মোবাইলের উপর চেপেছিল, যাতে কোনো প্রমাণ ফসকে না যায়। যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, তখন মায়া পরিকল্পনা মতো রাঠোরের হাত জোরে ঝটকা দিয়ে ছাড়িয়ে নিল এবং দৌড়ে পালাতে লাগলো। রাঠোর ক্ষিপ্ত হয়েছে ছেয়ে উঠল, ওই ধরো কে! কিন্তু প্রচন্ড নেশার কারণে কেউ দ্রুত তার পিছু নিতে পারল না। মায়া দৌড়াতে দৌড়াতে সোজা নিহার কাছে পৌঁছালো। দুজনে দ্রুত সেখান থেকে সরে গিয়ে নিজেদের বাড়ি ফিরে গেল। এখন নিহার হাতে রাঠোর আর তার হাবিলদারের বিরুদ্ধে একটি পাকা প্রমাণ ছিল, কিন্তু সে বুঝতে পারছিল কেবল একটি প্রমাণ দিয়ে এত প্রভাবশালী ইন্সপেক্টরকে ধরা সহজ হবে না। আরও শক্ত প্রমাণ জোগাড় করতে হবে, যাতে আরও স্পষ্ট হয়ে যে এরা শুধু নেশায় নয়, বারবার একই ধরনের ঘৃণ্য কাজ করে থাকে। নেহা মনে মনে শপথ নিল, যদি ওদের ধরতে হয় তবে প্রতিটি অপরাধের সম্পূর্ণ প্রমাণ আমাকে জোগাড় করতে হবে। আমি পিছু হাঁটব না। অন্যদিকে রাঠোর আর তার সঙ্গীরা একেবারেই অজ্ঞাত ছিল। তারা টেরি পায়নি যে তাদের বিরুদ্ধে এক ভয়ঙ্কর জাল বিছিয়ে দেওয়া হয়েছে এবং খুব শিগগিরই তাদের পাপ তাদের গলায় ফাঁস হয়ে উঠবে। রাতের নীরবতা আবার নেমে এল। একই রাস্তা, একই হাওয়া, কিন্তু এবার নেহা বার্মার সংকল্প আরও দৃঢ়। সে বুঝে গিয়েছিল কেবল এক দুইটি প্রমাণ দিয়ে রাঠোরের মতো দানবকে শেষ করা সম্ভব নয়। দরকার এমন প্রমাণ যা শুধু আদালতেই টিকে থাকবে না, বরং পুরো শহরকে নাড়িয়ে দেবে। তৃতীয় রাত। নেহা হালকা লাল শাড়ি পরে, মাথায় ওড়না চেনে, হাতে শক্ত করে ধরা মোবাইল নিয়ে নিঃশব্দে সেই একই রাস্তায় এগিয়ে গেল। এখন সেই জায়গা তার কাছে ভয়ের প্রতীক নয়, বরং তার মিশনের প্রতীক। দূর থেকে সে আবারও একই দৃশ্য দেখল। রাঠোর আর তার হাবিলদাররা রাস্তায় ধারে বসে মদের বোতল খুলছে, মোবাইলে গান বাজাচ্ছে আর নোংরা কথা বলছে। নেহা গভীর নিঃশ্বাস নিল। ঝোপের আড়ালে লুকিয়ে মোবাইলে ক্যামেরা চালু করে রেকর্ডিং শুরু করলো। প্রায় 2 মিনিট ধরে সে সবকিছু ধারণ করলো, বোতল, হাসাহাসি আর নেশায় বোধ রাঠোরের মুখ। যখন তার মনে হলো প্রমাণ যথেষ্ট হয়েছে, তখন সে দ্রুত বাড়ি ফিরে এলো। বাড়ি পৌঁছে সে ভিডিও বারবার দেখল। প্রতিবার দেখার সঙ্গে সঙ্গে তার ভেতরে রাগ আরও বেড়ে যাচ্ছিল। সে নিজেকে বলল, এটা পুলিশের পোশাকি কলঙ্ক, এবার আর কেউ এদের বাঁচাতে পারবে না। এই প্রমাণই এদের শেষ করে দেবে। কিন্তু নেহা জানতো শুধু ভিডিওর ভরসায় কাজ হবে না। রাঠোরের বড় বড় যোগাযোগ ছিল। থানায় অনেকেই তার ইশারায় চলত। ওকে ধরতে হলে শুধু
পুক্ত প্রমাণে নয়, জনগণের সমর্থন আর ঊর্ধ্বতন কর্তাদের সাহায্যও লাগবে। পরের সকালে নেহা পাড়ার কিছু বিশ্বস্ত মহিলা আর বয়স্ক মানুষদের বাড়িতে ডাকলো এবং ভিডিও দেখালো। ভিডিও দেখেই সবার রক্ত গরম হয়ে উঠল। একটা বৃদ্ধ বললেন, ম্যাডাম, যদি পুলিশরাই এমন হয় তবে সাধারণ মানুষ কোথায় যাবে? আপনি একেবারে সঠিক কাজ করেছেন, আমরা গিয়ে সাক্ষ্য দেব। একজন মহিলা বললেন, ম্যাডাম, আপনি আমাদের আশা, আপনি যা বলবেন আমরা তাই করব। নেহার মুখে হালকা একটুখানি হাসি ফুটে উঠল। সে বুঝে গেল যে এখন তার পাশে জনতার শক্তি আছে। এবারের পদক্ষেপ হবে উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে যাওয়া। নেহা জানতো সরাসরি থানায় অভিযোগ জানিয়ে কোনো লাভ হবে না, মামলা চাপা পড়ে যাবে। তাই সে স্থির করল সরাসরি ডিএসপি, তারপর এসপি এবং প্রয়োজনে ডিএম পর্যন্ত যাবে। সব প্রমাণ প্রস্তুত করে নেহা প্রথমেই ডিএসপি রবি শর্মার দফতরে পৌঁছালো। রবি শর্মা কঠোর এবং সৎ অফিসার হিসেবে পরিচিত ছিলেন। নেহা তাকে পুরো ভিডিও দেখালো এবং ঘটনার প্রতিটি বিবরণ শোনালো। ভিডিও দেখে ডিএসপির মুখ গম্ভীর হয়ে উঠল। তিনি বললেন, ম্যাডাম, ব্যাপারটা খুবই বড়। রাঠুরের নাম আগেও এসেছে, কিন্তু কোনো শক্ত প্রমাণ ছিল না। আপনি অসাধারণ কাজ করেছেন। নেহা ধীর কণ্ঠে উত্তর দিল, স্যার, আমি চাই এই মামলা কোনো অবস্থাতেই চাপা না পড়ুক। আমি নিজে আদালতে সাক্ষ্য দিতে প্রস্তুত। ডিএসপি রাজি হয়ে বললেন, আপনি আমাদের থেকে সম্পূর্ণ সহযোগিতা পাবেন, তবে আমাদের আরও পুক্ত প্রমাণ জোগাড় করতে হবে যাতে কোনো ফাঁক না থাকে। নেহা নিজের পরিকল্পনা জানালো, স্যার, এবার আমি আরেকটা রেকর্ডিং করব, ভিডিওর সঙ্গে অডিও থাকবে, আর কয়েকজন স্থানীয় লোককে নিয়ে স্টিং অপারেশন করব, যাতে আদালতে মামলা শক্তভাবে বেড়া হয়। ডিএসপি মাথা নেড়ে বললেন, আপনাকে নিরাপত্তা দেওয়া হবে, আর হ্যাঁ, আমি নিজে এই বিষয়টা এসপি সাহেব পর্যন্ত পৌঁছে দেব। সেই রাতে নেহা নতুন কৌশল সাজালো। প্রতিবেশী দুইজন ভরসাযোগ্য ছেলে আর এক মহিলাকে সঙ্গে নিল। ঠিক হলো, মহিলা সাধারণ পথচারীর ভান করবে আর দুজন ছেলে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকবে। নেহা নিজ হাতে ক্যামেরা নিয়ে সতর্কভাবে দাঁড়িয়ে রইল। যেমনটা সে ভেবেছিল তেমনটাই ঘটল। রাঠোর আর তার হাবিলদার আবারও সেই নোংরা কাণ্ড শুরু করলো। তারা মহিলাকে থামিয়ে অশ্লীল কথা বলল, এমনকি তার গোপনাঙ্গ ছোঁয়ারও চেষ্টা করলো। পুরো ঘটনায় ক্যামেরা আর অডিওতে ধরা পড়ল। সকালে নেহা সরাসরি এসপি অজয় সিংহের দফতরে গেল। সব প্রমাণ আর জনতার সাক্ষী তালিকা তার হাতে দিল। ভিডিও দেখে এসপির মুখে রাগে লাল হয়ে উঠল। তিনি টেবিলে জোরে হাত মেরে বললেন, এরা পুলিশ বলার যোগ্য নয়। ম্যাডাম, আপনি অসাধারণ সাহস দেখিয়েছেন। আমি সঙ্গে সঙ্গে এই মামলা ডিএম ম্যাডাম পর্যন্ত পৌঁছে দিচ্ছি। এরপর নেহা আর এসপি গেল ডিএম অনিতা মেহতার অফিসে। অনিতা মেহতা তার কঠোর ও নিরপেক্ষ ভাবমূর্তির জন্য পরিচিত ছিলেন। ভিডিও দেখে তিনি কঠিন গলায় বললেন, এটা ভীষণ লজ্জাজনক, এটা পুলিশের পোশাকে কলঙ্ক। আমি আপনার সঙ্গে আছি। ডিএম সঙ্গে সঙ্গে নির্দেশ দিলেন একটি বিশেষ তদন্ত দল গঠন করতে এবং রাঠুর ও তার হাবিলদারের দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করার প্রস্তাব দিল। এখন নেহার পরিশ্রম সফল হতে শুরু করেছে। রাঠুর আর তার সাথীরা এখনও টের পায়নি যে তাদের বিরুদ্ধে সময় গোনা শুরু হয়ে গেছে। নেহা সাক্ষীদের কাছ থেকে লিখিত বয়ান নিল এবং সব প্রমাণ এক ফাইলে সাজালো। ডিএম ঘোষণা করলেন, আগামীকালই আমরা প্রেস কনফারেন্স ডাকব। ম্যাডাম, আগামীকাল আপনার সংগ্রামের প্রথম বড় জয় হবে। আমরা এই জানোয়ারদের মুখ জনতার সামনে আনবই। নেহার চোখে আত্মবিশ্বাসের ঝিলিক জ্বলিয়ে উঠল। সে মনে মনে স্থির করলো, এই লোকগুলো শুধু বরখাস্ত হবে না, এমন শিক্ষা পাবে যে আইন থেকে বড় আর কেউ নয়। পরদিন সকালে গোটা শহরে তুলপাড় শুরু হয়ে গেল। ডিএম এর নির্দেশে মামলাটি দ্রুত গতি পেল। অনিতা মেহতা জেলার সবচেয়ে বড় কনফারেন্স হলে প্রেস মিটিং ডাকলেন। খবর ছড়িয়ে পড়তে মিডিয়া, সাধারণ মানুষ আর জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তারা সেখানে জড়ো হয়ে গেল। নেহা শক্ত করে হাতে ধরে রেখেছিল সেই ফাইল। 3 দিনে জোগাড় করা সব ভিডিও, অডিও আর লিখিত সাক্ষ্য সেই ফাইলেই ছিল। এটাই ছিল ইন্সপেক্টর রাঠোর আর তার সাথীদের ক্যারিয়ারের সমাপ্তি ঘটানোর অস্ত্র। ডিএম প্রবেশ করলেন, মুখে কঠোরতা, কণ্ঠে ক্ষোভ। তিনি বললেন, আজ আমরা এখানে জড়ো হয়েছি কারণ আমাদের পুলিশ বাহিনীতে কিছু লোক আছে যারা ইউনিফর্মের মর্যাদা ভুলে গিয়ে পশুত্বে নেমে গেছে। আইপিএস নেহা ভার্মা নিজের জীবন বিপন্ন করে এই অপরাধীদের আসল মুখ উন্মোচন করেছেন। আজ সেই ভিডিও আমরা জনতা ও মিডিয়ার সামনে তুলে ধরব। নেহা মাইকের সামনে দাঁড়িয়ে বলল, 3 দিন আগে আমি দেখেছি আমাদের জেলার থানায় কর্মরত ইন্সপেক্টর রাঠোর আর তার হাবিলদাররা প্রকাশ্যে মদ খায় এবং মহিলাদের উত্ত্যক্ত করে। আমি তাদের থামাতে চেষ্টা করেছিলাম, কিন্তু তারা আমার উপর হাত তুলে এবং অশ্লীল আচরণ করে। যদি আমি চুপ থাকতাম তবে আরও কত মহিলাই যে এদের শিকার হতো কে জানে। তাই আমি এদের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করেছি। এরপর স্ক্রিনে ভিডিও চালানো হলো, যেখানে রাঠোর আর হাবিলদাররা নেশায় বোধ হয়ে মহিলাদের সঙ্গে অশ্লীল আচরণ করছিল, বাজে কথা বলছিল আর মদ খাচ্ছিল। ভিডিও দেখেই হল ঘরে উপস্থিত মানুষ খুবই ফেটে পড়ল। মিডিয়ার ক্যামেরার ফ্ল্যাশ একের পর এক ঝলসে উঠল। ভিড়ের মধ্য থেকে আওয়াজ উঠল, এদেরকে সাসপেন্ড করে দাও, এদেরকে জেলে পাঠিয়ে দাও। ডিএম হাত তুলে ভিড়কে শান্ত করে বললেন, এই অপরাধীদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইনের উপরে কেউ নয়,
সে ইন্সপেক্টর হোক বা হাবিলদার। ওদিকে রাঠোর আর তার হাবিলদাররা খবর পেল যে প্রমাণগুলো মিডিয়া ও ডিএমের সামনে হাজির হয়ে গেছে। থানায় হইচই পড়ে গেল। রাঠোর রাগে গর্জে উঠল, এসব নেহা ভার্মার ষড়যন্ত্র। আমি দেখি আমাকে কে সাসপেন্ড করবে। ঠিক তখনই ডিএসপি রবি শর্মা আর এসপি অজয় সিং পুলিশ বাহিনী নিয়ে থানায় ঢুকলেন এবং কঠোর গলায় এসপি ডাকলেন ইন্সপেক্টর রাঠোরকে। রাঠোর বুক ফুলিয়ে বলল, স্যার, এগুলো সব মিথ্যে, আমাকে ফাঁসানো হয়েছে। কিন্তু এসপি তার কথা একদমই কানে তুললেন না। তোমার বিরুদ্ধে পুক্ত প্রমাণ আছে, তুমি আইনকেও অপমান করেছো, আবার পুলিশের পোশাককেও কলঙ্কিত করেছো। দিয়া ম্যাডামের নির্দেশ অনুযায়ী তোমাকে এবং তোমার সব সঙ্গী হাবিলদারের অবিলম্বে সাসপেন্ড করা হচ্ছে। তদন্ত শেষে মামলা দায়ের হবে। এই কথা শোনার পর রাঠোরের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সেদিন সেখানে নেহা উপস্থিত ছিল। রাঠোর তার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, তুই আমাকে শেষ করে দিলি। নেহা শান্ত কণ্ঠে ধীর কণ্ঠে উত্তর দিল, আমি না, তুমি নিজেই নিজেকে শেষ করে দিয়েছ রাঠোর। আইনের উপরে কেউ নয়। এসপি আদেশ দিলেন, হাত করে পড়াও। মুহূর্তের মধ্যেই রাঠোর আর তার হাবিলদারদের হাতে হাত করে পড়ল। অন্য পুলিশ কর্মীরা এই দৃশ্য দেখে লজ্জায় মাথা নিচু করে ফেলল। সেদিনের পর থেকে থানায় অনেক পরিবর্তন এলো। সবারই বুঝতে দেরি হলো না যে পুলিশের পোশাকের আসল উদ্দেশ্য কি। ধীরে ধীরে শুধু থানাই নয়, পুরো শহরই বদলে গেল। বন্ধুরা, আপনি কি এই ধরনের ভিডিও আরো দেখতে চান? তাহলে কমেন্টসে নেক্সট পার্ট লিখে কমেন্ট করুন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওটিতে। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।